আজকেই চলে আসলাম আমাদের কক্সবাজারের এই শীতকালের সিজনে যেভাবে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করা হয় সেই তরকারি রান্নার একটা রেসিপি নিয়ে আজকে আমি বাটা মাছ দিয়ে বড় বড় বাটা মাছ দিয়ে কিন্তু আলু দিয়ে রান্না করব। তো রেসিপিটা দেখতে সবাই সাথে থাকুন। আর আমাদের কিন্তু কক্সবাজারে যে শীতকাল আসে সবসময় কিন্তু কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্নাটা করা হয়। আমরা পুরো শীতকাল কিন্তু বিভিন্ন সবজিটা কাঁচামরিচ দিয়ে খেয়ে থাকি। এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের। তো এই রান্নাগুলো কিন্তু অনেকেই কিন্তু শুকনা মরিচ খায়, আমরা শুকনা মরিচ মানে টোটালি শীতকালে খাই না। তো প্রসেসিংয়ে চলে যাচ্ছি, রেসিপিটা দেখতে সাথেই থাকুন। আমি বাটা মাছ দুটোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন সেটাকে পিস করে লবণ আর হলুদ মেখে এক পাশে ম্যারিনেট করে রেখে দিব, যাতে মাছের মধ্যে কোনো ধরনের দুর্গন্ধ থাকলে সেটা যেন চলে যায়। সেভাবে মেখে দিলে রাখলে কিন্তু মাছের মধ্যে কোনো গন্ধ থাকলে সেটা অবশ্যই একটু কমে আসে, সেই কারণে। তো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিছি হাফ কাপের সাথে একটু কম। তো তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিব একটা বড় পেঁয়াজটাকে ভেজে নেব। এরপরে দিয়ে দিব সামান্য একটু জিরেটা দিয়ে এখানে আমি জিরে ফোড়ন দিব। জিরেটা ফোড়ন দিলে শুরু থেকে একটু ভালো স্মেল একটু বের হয়। তো এখন জিরাটা দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এভাবে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রান্না করে থাকেন। তো জানি না আপনারা কাঁচামরিচ দিয়ে পুরো শীতকাল এভাবে খান কি না, তবে একবার ট্রাই করে দেখবেন। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর হলুদের পরিমাণটাও আপনারা যেভাবে খান দিতে পারেন। ধনে গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। পেঁয়াজটা ভালো করে যেন কষিয়ে যায় এই কারণে আমি বারবার কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে আমি কিছু টমেটো প্রথমে অল্প করে দিয়েছি যেন টক হয়ে যায়। টকটা বের হয়ে গেলে মাছ দিলে অবশ্যই এখানে মাছটা ভেঙে যাবে না, সেই কারণে অল্প আমি টমেটো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচের পেস্ট, ব্লেন্ড করা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ মতো। তারপরে একটু সামান্য পানি দিয়েছি যেন মশলাটা আমার নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব যেন মশলার কোনো দুর্গন্ধ তরকারিতে না থাকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি 2 চা চামচ মতো দিয়েছি। আপনারা কম বেশি লবণ যেভাবে খান সেভাবে দিয়ে দিতে পারেন। এখন মশলাটা যেহেতু আমার কষানো প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। একটু বড় মাছে আদা বাটা দিলে ভালো লাগে, তবে আমি রসুনটা ইউজ করি নাই, আপনারা যদি খেয়ে থাকেন দিতে পারেন। এখন মাছটা আমি দিয়ে দিব। আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি মাছটা এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নেব। একটু মাছটাকে মিক্স করে নিয়ে আমি এটা 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচের মধ্যে সিদ্ধ করতে আরেকটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে 5 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখব। আমি 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম, মাশাআল্লাহ অনেকটা সুন্দর কালার এসেছে। এই মুহূর্তে আমি আর নাড়াচাড়া করব না, দিয়ে দিব কিছু আলুটাকে আমি স্লাইস করে এইভাবে পরিষ্কার করে রেখেছি। আর 2 কাপ মতো পানি দিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ হবে পানি লাগবে এ কারণে। তো আপনারা চাইলে কিন্তু সবজি না দিয়েও কিন্তু রান্না করতে পারেন। আবার শীতকালের সবজিটা এভাবে যে কোনো শীতকালের রান্নার মধ্যে কাঁচামরিচ দিয়ে সবজি দিলে কিন্তু ভালো লাগে। তো এভাবে আরও 5 মিনিট মতো এটাকে আমি সিদ্ধ করে নেব। 5 মিনিট পর অনেকটা আলুটা প্রায় একটু নরম হয়ে গেছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে আরও 5 মিনিট সিদ্ধ করে নেব। তো যেখান থেকে দেখতেছেন, যদি রেসিপিটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন। অবশ্যই সবাই সবার পাশে থাকবেন। তো অ্যাট লাস্ট আমি প্রায় 15 মিনিট রান্না করার পর আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কিছু ধনেপাতা। এখন তো শীতকালে প্রচুর ধনেপাতা পাওয়া যায়। তো ধনেপাতাটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক গুণ কিন্তু বেশি হয়ে যায়। তো ধনেপাতা দিয়ে আমি এখানে আরও 5 মিনিট মতো এটাকে একদম লো হিটের মধ্যে ভাপিয়ে রেখে দিব। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়েছে। তো অ্যাট লাস্ট আমি এখানে কিছু ভাজা জিরে গুঁড়া একটু করে ছিটা দিয়েছি ফ্লেভারের জন্য। 5 মিনিট রেখে দিলে সম্পূর্ণ রান্নাটা রেডি হয়ে যাবে। সবাই এভাবে কক্সবাজারের রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।